প্রতিদিনের মতো আজকেও সকালটা বই হাতে কাটাচ্ছিল মালিহা। শরীরটা আগের চেয়ে অনেকটাই ভালো, জ্বর প্রায় নেই বললেই চলে। কিছুক্ষণ আগে মরিয়ম বেগম চায়ের কাপটা দিয়ে গেছেন, জানালার পাশে বসে মালিহা বইয়ের পাতায় চোখ বুলাচ্ছিল। হঠাৎই তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল জালাল উদ্দিন স্যার। মালিহার কপালে ভাঁজ পড়ল। উনি হাসপাতালের সিনিয়র ডাক্তার, এত সকালে কল করাটা স্বাভাবিক নয়। সে তাড়াতাড়ি কল ধরে সালাম দিল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, মালিহা। এখন কেমন আছো? স্যার, জ্বরটা একদমই চলে গেছে। এখন পুরোপুরি সুস্থ। কিন্তু আপনি হঠাৎ এত সকালে? জালাল উদ্দিন স্যারের কণ্ঠে একটা গাম্ভীর্য ছিল। ইয়াসমিতো এর নাম শুনেছ তো? এবার এমএলএ হয়েছে। জি স্যার, ওনার নাম জানি। নিউজে দেখেছি। তার বাবা হার্ট অ্যাটাক করেছে। তুমি জানোই, আমি এখন দেশের বাইরে। অপারেশনটা আজ তোমাকে করতে হবে। মালিহা নিঃশব্দে শ্বাস নিল। তার মনে সংশয়, এমন একটা গুরুত্বপূর্ণ অপারেশন। স্যার, আমি একা কিভাবে? এটা তো অনেক বড় দায়িত্ব। স্যার কণ্ঠে ভরসা ঝরে পড়ল। চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। তোমার সাথে থাকবে অভিজ্ঞত অন্য ডক্টর। তোমাদের জনকেই অপারেশনটা হ্যান্ডেল করতে হবে। মালিহা খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেল হাসপাতালের উদ্দেশ্য। রুম হতে বের হতেই মরিয়ম বেগম বললেন, মালিয়া, এখন কোথায় যাচ্ছ এত সকালে? মালিহা বলল, আম্মু আজকে একটা বড় অপারেশন আছে। মরিয়ম বেগম বললেন, হ্যাঁ ঠিক আছে, তবে কিছু খেয়ে যাও। আম্মু হাতে একদম সময় নেই, আমাকে যেতে হবে। প্লিজ জোর করো না। মালিহা তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়ে গেল। মালিহা রাস্তায় দাঁড়িয়ে আছে রিকশার অপেক্ষায়। কিন্তু আশপাশে কোথাও কোনো রিকশার দেখা নেই। এত সকালে না পাওয়াটাই স্বাভাবিক। তাদের ফ্ল্যাটের সামনে যে রাস্তা, সেটা খুবই ছোট, মানুষ কিংবা গাড়ির চলাচল খুব কম। বারবার হাতের ঘড়ির দিকে তাকাচ্ছে মালিহা। দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছে। হঠাৎ পেছনে থেকে চেনা কণ্ঠে ভেসে এলো, ম্যাডাম, গুড মর্নিং। মালিহা ঘুরে দাঁড়াতেই দেখল, নৌশাদ দাঁড়িয়ে আছে, জগিংয়ের পোশাকে। সম্ভবত সকালে ব্যায়াম করতে বেরিয়েছে। গুড মর্নিং, বলল মালিহা। নৌশাদ জিজ্ঞেস করল, এত সকালে কোথায় যাচ্ছেন ম্যাডাম? হাসপাতালে যাচ্ছি। একটা জরুরি কাজ পড়ে গেছে, মালিহা উত্তর দিল। রিকশার জন্য দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। একটা রিকশাও পাচ্ছি না। নৌশাদ বলল, এখন পাওয়া মুশকিল। আপনি কিছু মনে না করলে, আমার গাড়িতে আপনাকে হাসপাতালে নামিয়ে দিতে পারি। মালিহা একটু ভেবে বলল, ধন্যবাদ, তবে আরেকটু অপেক্ষা করি। নিশ্চয় পেয়ে যাব। নৌশাদ মুচকি হেসে বলল, রিকশা পাবেন না। আর পেলেও যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে। মালিহা চিন্তিত মুখে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলল, হ্যাঁ, তা তো ঠিক। তাহলে আমি গাড়িটা নিয়ে আসি? মালিহা হালকা মাথা নাড়ে। আচ্ছা, ঠিক আছে। মালিহা চুপচাপ বসে আছে গাড়ির জানালার পাশে, বাইরে দৃষ্টি রেখে। দূরের গাছপালাগুলো, ঝাপসা হয়ে যাওয়া আলো, আর হালকা শীতের আমেজে যেন সবকিছু স্তব্ধ হয়ে আছে। সময়টা কেমন যেন ধীরে ধীরে এগোচ্ছে, মালিহার চোখেও এক ধরনের শূন্যতা খেলা করছে। নৌশাদ গাড়ি চালাচ্ছে, কিন্তু চোখের কোণে বারবার তাকাচ্ছে মালিহার দিকে। তার মুখে কোনো কথা নেই, তবু হৃদয়ের গভীরে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছে। যেন বহুদিন পরে কোথাও সে ঠিক ঠাঁই পেয়েছে। আজ নৌশাদের মনে হচ্ছে,
এই পৃথিবীতে তারও কেউ আছে, কেউ যে নীরব থেকেও অনুভব করাই নিরাপত্তা। মালিহা হয়তো জানে না, কিন্তু নৌশাদের হৃদয়ের ভেতর এক নিঃশব্দ প্রতিধ্বনি বেজে চলেছে। তুমি আছো, এটাই তো অনেক। হাসপাতালের সামনে এসে গাড়ি থামায় নৌশাদ। মালিহা নীরবে দরজা খুলে নামে। নৌশাদকে বিদায় জানিয়ে যেতে থাকে, একবারও পেছনে না তাকিয়ে হাসপাতালের দিকে এগিয়ে যায় সে। নৌশাদ গাড়ির ভেতর বসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মেয়েটার পিছন চলার দৃশ্যে। তার চোখে একটা অদ্ভুত শূন্যতা, বুকের মাঝে কেমন একটা টান। মালিহা একসময় চোখের আড়াল হয়ে যায়। নৌশাদের ঠোঁট নড়ে, নিচু স্বরে বলে ওঠে, কবে পাব তাহারে? এই হৃদয় বক্ষস্থল রাখিতে পারিব বল খুব আদরে। তারপরও কিছু সময় গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখেই বসে থাকে সে। বাইরে ব্যস্ততা, হাসপাতালের গেট দিয়ে মানুষ আসছে যাচ্ছে। কিন্তু নৌশাদের ভেতরের জগৎ থেমে আছে মালিহার একটুখানি ছায়া হয়ে। নৌশাদ আনমনে গেয়ে উঠল, কেন হয় এমন? মনে নেই তো মন। হাওয়া বড়ই বেরঙিন, নারে নয় সহজ পাওয়া তোর মতন আর কাউকেও কোনোদিন। মালিহা সোজা চলে গেল মিটিং রুমে। সেখানে এর মধ্যেই বেশ কয়েকজন জুনিয়র এবং সিনিয়র ডাক্তার বসে আলোচনা করছে আজকের গুরুত্বপূর্ণ অপারেশন নিয়ে। কারো হাতে ফাইল, কেউ বা ল্যাপটপে চোখ বুজে বসে। মালিহা চুপচাপ গিয়ে সবার মাঝে বসে পড়ল। তার উপস্থিতিতে কক্ষে একটু নীরবতা নেমে এল। একজন জুনিয়র ডাক্তার হালকা গলায় বলল, আজকের অপারেশন আপনার তত্ত্বাবধানেই হবে ম্যাম, তাই না? মালিহা মাথা নেড়ে বলল, হ্যাঁ ম্যাম। কিন্তু আমার সঙ্গে আর কোন ডাক্তার থাকবেন অপারেশন রুমে? ওই প্রশ্নের উত্তরে একজন সিনিয়র ডক্টর ফাইল থেকে চোখ না তুলে বলল, খুবই অভিজ্ঞ একজন থাকছেন, বিদেশ ফেরত, কানাডা থেকে সদ্য এসেছেন। মালিহার চোখ কুঁচকে গেল, সে একটু এগিয়ে এসে জিজ্ঞেস করল, কে তিনি? ডক্টর এবার সরাসরি চোখ তুলে তাকিয়ে বলল, ডক্টর শান্ত আহসান। এই নামটা শোনামাত্র মালিহার শরীরটা হঠাৎ থমকে গেল। চারপাশের কোলাহল যেন হঠাৎ করেই স্তব্ধ হয়ে গেল তার কানে। শান্ত আহসান। তখনই দরজায় দাঁড়িয়ে শান্ত বলল, মে আই কাম ইন? ভেতরের সবচেয়ে সিনিয়র কার্ডিয়াক সার্জন বললেন, ইয়েস প্লিজ কাম ইন, ডক্টর শান্ত। শান্ত ভেতরে প্রবেশ করতেই তার চোখ আটকে গেল মালিহার মুখে। মালিহাও তাকালো শান্তর দিকে। শান্তর পরনে সাদা শার্ট, কালো টাই আর তার উপর পরিপাটি করে পরা কোট। বেশ মানিয়েছে তাকে। এটাই প্রথমবার মালিহা শান্তকে এই গেটআপে দেখল। চোখাচোখির মুহূর্তে মালিহার বুকের ভিতর যেন কেমন যেন ধক করে উঠল। সে তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিল। শান্ত নিঃশব্দে চেয়ার টেনে বসে পড়ল। আলোচনা শেষে ফাইনাল করল যে শান্ত আর মালিহা দগজন মিলেই অপারেশন করবে। অপারেশন রুম আলোকঝলমলে একটি কক্ষ। চারপাশে ধবধবে সাদা দেয়াল। কর্কশ ঠান্ডা বাতাস যেন নিঃশব্দে ঘুরে বেড়াচ্ছে ঘরের কোণে কোণে। দেয়ালের পাশে লাইফ সাপোর্ট মেশিন, মনিটর, ইনজেকশন ট্রলি আর স্টেইনলেস স্টিলের যন্ত্রপাতি। মাথার ওপর ঝুলে থাকা বিশাল অপারেশন লাইট। মালিহা আর শান্ত দুজনেই গাউন, গ্লাভস, মাস্ক আর ক্যাপ পরে দাঁড়িয়ে। তাদের চোখে কোনো অতীত নেই, না প্রেম, না রাগ, না অভিমান। এখন তারা কেবল দুজন অভিজ্ঞ সার্জন। শান্ত সাবধানে তার গ্লাভস টেনে নিচ্ছে। মালিহা নিঃশব্দে তার পাশে এসে দাঁড়াল, তার চোখে নির্লিপ্ততা, কিন্তু গভীরে লুকিয়ে থাকা কিছু অনুভূতির ঢেউ যেন কাঁপিয়ে যায় মুহূর্তটা। সার্জিক্যাল টেবিলে রোগী শুয়ে আছে অচেতন অবস্থায়। বিটিং হার্ট মনিটরে মৃদু শব্দ তুলে যাচ্ছে। এত কিছুর মাঝেও এক মুহূর্তের জন্য দুজনের চোখ মিলল।
কিন্তু সেই চোখে ছিল কেবল দায়িত্ব, মনোযোগ, আর একটিমাত্র লক্ষ্য রোগীকে সুস্থ করে তোলা। আজ তারা কেবল ডাক্তার, অতীত নয়। অনেকক্ষণ পর তারা দুজনেই অপারেশন রুম থেকে বের হল। দুজনের চোখে মুখে তখন স্বস্তি আর আশার আলো। অপারেশন সফল হয়েছে এই কথাটা যেন এক অনির্বচনীয় শান্তি ছড়িয়ে দিল চারপাশে। চোখে মুখে ফুটে উঠল এক প্রশান্ত হাসি, যেন অনেক বড় একটা যুদ্ধ তারা জিতে ফিরেছে। দুইজন দুইজনের দিকে তাকিয়ে মুচকি হাসল। মালিহা ক্লান্ত শরীর নিয়ে নিজের কেবিনে প্রবেশ করল। আজ সারাদিন অপারেশন, রাউন্ড, আর মিটিং মিলিয়ে দম ফেলার সময়ও ছিল না। একেবারে শরীর ভেঙে পড়েছে। চেয়ারে বসে একটু হেলান দিতেই যেন শরীরটা একটু স্বস্তি পেল। তবু আজকের দিনের ক্লান্তির মাঝেও কোথা থেকে যেন একটা শান্তির অনুভূতি ছুঁয়ে যাচ্ছিল তাকে। নিজেকেই জিজ্ঞেস করল মালিহা, শান্তর সঙ্গে ছিলাম বলেই কি এত শান্তি লাগছে? ঠিক তখনই মালিহার মোবাইলটা শব্দ করে কেঁপে উঠল। স্ক্রিনে ভেসে উঠল অহনা কল করছে। কল রিসিভ করতেই মালিহা বলল, হ্যালো অহনা। অহনার গলা কেমন যেন গম্ভীর। শান্তর সঙ্গে তোর কথা হয়েছে মালিহা? মালিহা কপালের মাঝখানে ভাঁজ ফেলে বলল, হ্যাঁ কথা হয়েছে, তবে শুধুই কাজের বিষয়ে, অন্য কোনো কারণ ছিল না। অহনা এবারও গম্ভীর কণ্ঠে বলল, শান্ত তোকে কিছু বলেছে? মালিহা বলল, না। কেন, কিছু কি হয়েছে? অহনা এবার দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, শান্ত আবারও কানাডা চলে যাবে। Janisa. শান্ত কানাডা চলে যাবে শুনেই মালিহার গলায় যেন কথা আটকে গেল, বুকের ভেতর একটা অদ্ভুত টান অনুভব করল। কাপা কণ্ঠে বলল, কেন চলে যাবে? আর তোকে কে বলল? কবির বলল কিছুক্ষণ আগেই। মালিহা বলল, কেন চলে যাবে, কি সমস্যা ওর? অহনা এবার গলায় রাগ নিয়ে বলল, কেন যাবে মানে তুই জানিস না? একটা ছেলে তোর কাছে এত বিনীত অনুরোধ করল একটা সুযোগের জন্য, আর তুই কি করলি? একবার সুযোগ দিতে পারতি। মালিহা তুই তো এত পাষাণ ছিলি না। মালিহা বলল, আমাকে এখন পাষাণ মনে হচ্ছে? 7 বছর আগে শান্ত কি করেছিল মনে নেই তোর? তখন আমি কষ্ট পাইনি? Bala. হ্যাঁ, তুই কষ্ট পেয়েছিলে। শান্তর ভুল ছিল, সে বাড়াবাড়ি করেছে মানলাম, কিন্তু তুই কি করেছিলি? তুই বাড়াবাড়ি করিসনি। তুই শান্তর গালে হাত উঠাসনি। তুই অপমান করিসনি। তুই জেদ দেখাসনি। অহনা বলল। মালিহা কিছু বলল না, শুধু মনে পড়ল সে কিভাবে শান্তকে থাপ্পড় মেরেছিল। সে কিভাবে শান্তকে হার্ট করেছিল। অহনা আবারও বলল, কি হলো বল, মনে পড়েছে সব কিছু? এবার বল, তোর দোষ ছিল না? মালিহা নিচু কণ্ঠে বলল, পরে তো আমি তাকে চেয়েছিলাম, কিন্তু সে তো আসতে চায়নি। মালিহার কণ্ঠে কাপা কান্না স্পষ্ট। অহনা বলল, মালিহা বুঝার চেষ্টা কর। এই জেদ দিয়ে কিছু হবে না, বরং তুই কষ্ট পাবি। তুই একবার চিন্তা করে দেখ, তুই কি এখন সুখে আছিস? তোর কষ্ট হয় না? এবার যদি শান্ত চলে যায় তাহলে হয়তো আর তোদের মিল হবে না। অনন্তকাল তোরা বিচ্ছেদের আগুনে পুড়বি। আমার আর কিছু বলার নেই। এখন তোর ইচ্ছে। অহনা কল কেটে দিল। মালিহার ভেতরে ঝড় শুরু হয়েছে। মালিহা মাথায় হাত দিয়ে বসে আছে। নিজেকে নিজেই বলল, অহনা তো একটা কথাও ভুল বলেনি। সব সত্যি। আমি তো আসলেই সুখে নেই। শান্তকে পাওয়ার জন্য এখনো আমি কষ্ট পাই। এক নজর লোকটাকে দেখলে বুকের ভেতর শান্তি খুঁজে পাই। তাহলে সত্যিই কি আমি যা করছি সব জেদের বশে? না, আমি আর ভাবতে পারছি না। মালিহা হাসপাতাল থেকে বের হয়ে গেল গন্তব্য নিজের বাসায়। মালিহা আয়নার সামনে দাঁড়িয়ে আছে, যেন নিজের প্রতিচ্ছবির মধ্যে উত্তর খুঁজছে।
চোখ দুটি অন্যমনস্ক, ঠোঁট শক্তভাবে চেপে ধরা। অহনার বলা কথাগুলো বারবার মাথার ভেতর প্রতিধ্বনির মতো বাজছে, শান্ত কানাডা চলে যাবে। হঠাৎ বুকের ভেতর শূন্যতার এক অদ্ভুত স্রোত বয়ে গেল। শান্ত, এত দূরে চলে যাবে তার মলিজানের কাছ থেকে, তার নিজের কাছ থেকেও। আয়নার প্রতিফলনে নিজের চোখের দিকে তাকিয়ে মনে হল, এই প্রশ্নগুলো যেন তাকে গিলে খাচ্ছে। আমার কি শান্তকে আরেকবার সুযোগ দেওয়া উচিত? আমি কি শুধু অহংকারে ভেসে যাচ্ছি? নাকি সত্যিই আমার জীবন শান্তকে ছাড়া অসম্পূর্ণ? হয়তো এবারও আমি ভুল করছি। মালিহা দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু উত্তরটা তখনও ধোঁয়াশার মতো ঝাপসা হয়ে রইল। তখনই রুমে প্রবেশ করলেন মরিয়ম বেগম। দেখলেন, মালিহা দাঁড়িয়ে আছে। কি হলো মালিহা, এভাবে দাঁড়িয়ে আছো কেন? শরীর ঠিক আছে তো? মালিহা মায়ের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল। হ্যাঁ আম্মু, আমি ঠিক আছি। মরিয়ম বেগম ভ্রু কুঁচকে কাছে এগিয়ে এলেন। কিছু কি হয়েছে? তোমাকে খুব চিন্তিত লাগছে। মালিহা মৃদু হেসে বলল। না আম্মু, তেমন কিছু না। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি? কি কথা? বলো। মালিহা একটু দ্বিধা করে বলল। আচ্ছা আম্মু, বলো তো। কেউ যদি দ্বিতীয়বার কোনো সুযোগ। মালিহা একটু দ্বিধা করে বলল। আচ্ছা আম্মু, বলো তো। কেউ যদি দ্বিতীয়বার কোনো সুযোগ চায়, তাকে কি সুযোগ দেওয়া উচিত? মরিয়ম বেগম কিছুক্ষণ চুপ করে থেকে ধীর কণ্ঠে বললেন। অবশ্যই দেওয়া উচিত, মা। মানুষ মাত্রই ভুল করে। কিন্তু মনে রেখো, যদি মনে হয় সেই মানুষটাকে সুযোগ দিলে আবারও ঠকে যেতে পারো, বা কষ্ট পাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে কখনোই সুযোগ দিও না। মালিহা মায়ের চোখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। মনে হল, এই উত্তরটা হয়তো সে আগেই জানত, শুধু কারো মুখ থেকে শোনার দরকার ছিল। মরিয়ম বেগম আর কিছু বলল না। রুম হতে চলে গেলেন, হয়তো তিনিও কিছু আন্দাজ করতে পেরেছে। মালিহা একইভাবে বসে রইল। সে বুঝতে পারছে না কি করা উচিত। কিন্তু সে ভালো করেই জানে এবার যদি শান্ত বিদেশ চলে যায় তাহলে হয়তো আর ফিরে আসবে না, বা আসলেও তারা তখন থাকবে দুজন দুই দিকে। ময়মনসিংহের সদরে অহনাদের বাড়ি। মা বাবা অহনা আর তার ছোট ভাই সেখানেই থাকে। অহনার ছোট ভাইয়ের নাম মুর্শিদ। অহনা নিজের রুমে বসে মোবাইল কথা বলছে কবিরের সাথে। তাদের ভালোবাসা এক কথায় অসাধারণ বলা যায়। এত বছরের ভালোবাসা, তারপরও কখনো কোনো ঝামেলা হয়নি তাদের মাঝে। অহনা বলল, এভাবে আর কতদিন কবির? আমাদের কি সারা জীবন এভাবে প্রেম করেই যাবে? হ্যাঁ, আনবো তো একেবারে আমার ঘরের রানী করে। তুমি যদি বলো খুব তাড়াতাড়ি মা বাবাকে পাঠায় বিয়ের প্রস্তাব নিয়ে। অহনা কিছু বলতে যাবে তার আগেই ঘরের দরজায় দাঁড়িয়ে এক পুরুষালীর কণ্ঠে অহনাকে ডাকল। অহনা কবিরকে তাড়াহুড়ো করে বলল, কবির, তোমার সাথে পরে কথা বলি, বাবা এসেছে। অহনা কল রেখে বলল, বাবা ভিতরে আসেন, দরজায় দাঁড়িয়ে আছো কেন? অবাক হয়ে দাঁড়িয়ে গেল। বাবা এসে বিছানায় বসলেন, মুখে গম্ভীর ভাব। কাল তুমি কি ব্যস্ত, মা? অহনা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলল। না বাবা, কেন, কিছু দরকার? বাবা কিছুক্ষণ চুপ থেকে বললেন। আগামীকাল আমার এক বন্ধু আমাদের বাসায় আসবে, তার ছেলেকে নিয়ে, তোমাকে দেখতে। কথাটা শুনে অহনা যেন থমকে গেল। আপনি কি বলছেন বাবা? আমি এখন চাকরি করছি, এই মুহূর্তে বিয়ে নিয়ে ভাবার প্রশ্নই আসে না। বাবা হালকা হাসলেন, কিন্তু কণ্ঠে দৃঢ়তা। তুমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছ, আমি সেটা মান্য করেছি। এখন তুমি নিজের পায়ে দাঁড়িয়েছ, সুতরাং আর কোনো বাধা নেই।
এখন সময় এসেছে তোমার নতুন জীবনের দিকে পা বাড়ানোর। অহনা কেঁপে উঠে বলল, কিন্তু বাবা। বাবা এবার কণ্ঠে একেবারে শেষ সিদ্ধান্তের সুর আনলেন। ওরা তোমার ছবি দেখেছে, আগামীকাল আসছে কথা পাকাপাকি করতে। আমি আর কোনো অজুহাত শুনতে চাই না, বুঝেছ? বলেই বাবা উঠে গেলেন ঘর থেকে, দরজাটা বন্ধ করে। অহনা চুপচাপ দাঁড়িয়ে রইল, বুকের ভেতর অদ্ভুত এক চাপা অস্বস্তি ঘুরপাক খাচ্ছে। অহনা বুঝতেই পারছে না, ঠিক কোন পথে এগোবে। মনে মনে ভাবছে কবিরকে কি এখনই সব বলে দেওয়া উচিত? কিন্তু যদি সে জেনে যায়, আর তাতেই বড় কোনো ঝামেলা করে বসে? না, না, এখন বলা যাবে না। আগে ওই ছেলেটার সঙ্গে সরাসরি কথা বলতে হবে। সব কিছু বোঝালে হয়তো সে নিজেই পরিস্থিতি বুঝে যাবে, আর স্বেচ্ছায় বিয়েটা ভেঙে দেবে। নিজের ভেতরের অস্থিরতা চেপে অহনা একা একা সিদ্ধান্ত নিল এখনই কাউকে জানানো যাবে না, সময়ই ঠিক করে দেবে পরের পথ। শান্ত দাঁড়িয়ে আছে হাতিরঝিলের ব্রিজের উপর। আজ আশপাশে তেমন মানুষ নেই। চারদিকের নীরবতা যেন আরও গভীর হয়ে উঠেছে। সাধারণত সাপ্তাহিক ছুটির দিনে জায়গাটা কোলাহলে ভরে যায়, কিন্তু আজ অদ্ভুত শান্ত। হালকা বাতাস লেকের পানির উপর ঢেউ তুলে দিচ্ছে, আর সোনালি রোদ পানির গায়ে ঝিলিক দিচ্ছে। দূরে কিছু পাখি উড়ে যাচ্ছে, মাঝে মাঝে পানির মধ্যে ঢেউ খেলানো আলো শান্তর চোখে প্রতিফলিত হচ্ছে। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে লেকের দিকে, যেন সেই শান্ত নীরবতার ভেতর নিজের হারিয়ে যাওয়া কথাগুলো খুঁজছে। সকাল ঠিক 10টা। গত রাতে মালিহা কল করেছিল তাকে, একদম অপ্রত্যাশিত। শান্ত অবাক হয়েছিল নামটা দেখে, আর মনে মনে খুশিও হয়েছিল। এতদিন পর মালিহা কোনোভাবে জেনে গেছে শান্ত বিদেশ চলে যাবে। ফোন ধরতেই শান্ত মজা করে বলেছিল, আজ সূর্য কোন দিকে উঠল? আমার মলিজান আমাকে কল দিয়েছে। আমি তো ধন্য হয়ে গেলাম। কিন্তু মালিহা কোনো উত্তর না দিয়ে গম্ভীর কণ্ঠে বলেছিল, আমি তোমার সাথে দেখা করতে চাই। শান্ত আবারও অবাক হয়। এতদিন যে মেয়েটি এড়িয়ে চলত, সেই আজ এই হাতিরঝিলে আসতে বলেছে তাকে। আবারও হাতঘড়ির দিকে তাকালো, 10টা পেরিয়ে গেছে। মেয়েটা সবসময় এমন দেরি করে, এটা নতুন কিছু নয়। হালকা বিরক্তি আর অদ্ভুত এক প্রতীক্ষা মিশে আছে তার চোখে। হঠাৎ করেই দৃষ্টি থেমে গেল ব্রিজ থেকে একরকম দূরে। লেকপাড়ের পথ ধরে একজন নারী ধীরে ধীরে এগিয়ে আসছে। ঝলমল করছে তার পরিহিত নীল শাড়ি, বাতাসে শাড়ির আঁচল দুলছে মৃদু ভঙ্গিতে। প্রতিটি পদক্ষেপে পানির ওপর আলোছায়ার খেলা যেন তার সঙ্গী হয়ে চলেছে। শান্তর বুকের ভেতর অনিচ্ছা সত্ত্বেও একটা ধুকপুকানি বাড়তে লাগল। মালিহা ধীরে ধীরে এসে দাঁড়াল শান্তর সামনে। শান্ত এখনও এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন কোথাও হারিয়ে গেছে। কিছু একটা ভেবে হঠাৎ চোখ ফিরিয়ে নিল সে। ব্রিজের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, মলিজান, জানো তো, কয়েকদিন পরেই আমি আবার কানাডা ব্রেক করব। মালিহা মৃদু স্বরে উত্তর দিল, হ্যাঁ, জানি তো। শান্ত হাসল সামান্য। নীল শাড়ি কার জন্য পরেছ? খুব ভালো লাগছে তোমায়, আজ হঠাৎ নীল শাড়ি পরলে যে? মালিহা নির্লিপ্ততা ভঙ্গিতে বলল, ইচ্ছে হয়েছে, তাই পরেছি। কিছুক্ষণ তাদের মাঝে নীরবতা নেমে এলো। শুধু লেকের হালকা ঢেউ আর দূরের পাখির ডাক ভেঙে দিচ্ছিল সেই নীরবতা। তারপর মালিহা ধীর কণ্ঠে বলল, বিদেশ যাচ্ছ কেন আবার? শান্ত দীর্ঘশ্বাস ফেলল। থেকেই বাকি করব? কারো বিরক্তিকর ছাড়া তো কিছুই হতে পারলাম না। মালিহা কপালে ভাঁজ ফেলে বলল, ডাক্তার হয়েছ কেন, যদি দেশের মানুষের সেবাই না করতে পারো? শান্ত কাঁধ ঝাঁকাল, আছে তো আরও ডাক্তার। মালিহা এবার শান্তর চোখে চোখ রাখল,
তার কণ্ঠে এক ধরনের তীর্যক কষ্ট। এই ডাক্তার হয়ে লাভ কি, শান্ত, যে কারো মনের অসুখ ধরতে পারে না? শান্ত বলল, কেন আসতে বলেছিলে আমাকে? মালিহা বলল, এমনি। শেষ দেখা দেখতে বুঝি। শান্ত বলল মালিহার দিকে তাকিয়ে। মালিহা কিছু বলল না। শান্ত ধীরে, কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, ভালো থেকো, মলিজান। আমাকে আর তোমার দেখতে হবে না। যখন দেখবে, তখন হয়তো তোমার কোলজুড়ে সন্তান থাকবে। কথা শেষ করেই সে হাঁটা শুরু করল। পদক্ষেপগুলো যেন লেকের নীরবতার সঙ্গে মিশে যাচ্ছিল। হঠাৎ পেছনে থেকে মালিহার কণ্ঠ ভেসে এলো, তুমি আমার কাছে সুযোগ চেয়েছিলে না? আমি দিতে চাই সুযোগ। শান্তর পা হঠাৎ থেমে গেল, যেন ভুল শুনেছে। ধীরে ধীরে সে পেছনে তাকাল। মালিহার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে আছে। কি বললে? আবার বলো, শান্ত বিস্মিত স্বরে জিজ্ঞেস করল। মালিহা এক নিঃশ্বাসে বলল, আমি আবারও ভালোবাসতে চাই তোমাকে। এখনও বিশ্বাস করতে পারছে না শান্ত। তার বুকের ভেতর অদ্ভুত এক আলোড়ন উঠল। মুহূর্তের মধ্যে সে দৌড়ে গেল মালিহার কাছে। সত্যি, মলিজান? মালিহা মৃদু হাসি দিয়ে মাথা নাড়ল, হ্যাঁ। পরের মুহূর্তেই শান্ত মালিহাকে জড়িয়ে ধরল বুকের মাঝে, যেন এই আলিঙ্গন দিয়ে সব দূরত্ব মুছে ফেলতে চাইছে। মালিহাও ধীরে ধীরে হাত বাড়িয়ে তাকে জড়িয়ে ধরল, আর লেকের বাতাসে মিলিয়ে গেল তাদের দীর্ঘ প্রতীক্ষার নীরবতা। মালিহাকে ছেড়ে দিয়ে শান্ত দুই হাত আকাশের দিকে মেলে তাকাল। চোখে আনন্দের উজ্জ্বলতা, ঠোঁটে কৃতজ্ঞতার হাসি। ইয়া খোদা, আজ আমি সফল, তোমাকে ধন্যবাদ, আল্লাহ, আমার মলিজানকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। এবার আমি পুরো বিশ্বকে দেখিয়ে দেব ভালোবাসা কাকে বলে। বলেই শান্ত আবারও দৌড়ে গেল মালিহার কাছে। এবার তার চোখে পানি টলমল করছে, কণ্ঠ কাঁপছে আবেগে। সে আলতো করে হাত রাখল মালিহার চোয়ালে, চোখে চোখ রেখে বলল, বলো, মলিজান, আমাকে ছেড়ে আর কখনো ছেড়ে যাবে না। সারা জীবন আমার পাশে থাকবে। মালিহার ঠোঁটে মৃদু হাসি ফুটল, চোখে দৃঢ়তা। সে ধীরে ধীরে মাথা নাড়ল, কখনো না। লেকের হাওয়ায় তাদের প্রতিজ্ঞা ভেসে গেল চারপাশে, আর হাতিরঝিলের ব্রিজের উপর সূর্যের আলো ঝিলমিল করে উঠল, যেন প্রকৃতিও সাক্ষী হয়ে রইল তাদের নতুন শুরুর। মালিহা এবার কোমরে হাত রেখে শিশুসুলভ অভিমানী গলায় বলল, আমার বেলিফুল কোথায়? আজ বুঝি আনোনি? শান্ত মুচকি হাসল, কে বলল আনিনি? অহনা বসে আছে পাত্রপক্ষের সামনে। আসলে তাদের সামনে আসার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু এড়িয়ে যাওয়া সম্ভবও ছিল না। পাত্রপক্ষের বাবা মা আর ছেলে এসেছেন। চারপাশে এক ধরনের আনুষ্ঠানিক গাম্ভীর্য। কিছুক্ষণ ধরে তাদের মধ্যে শিষ্টাচারপূর্ণ কথাবার্তা চলল। ছেলের মা একসময় হেসে বললেন, মেয়ে আমাদের খুব ভালো লেগেছে। আমরা চাই আজই বিয়ের তারিখ ঠিক করে ফেলতে। অহনার বাবা মাথা নেড়ে বললেন, আলহামদুলিল্লাহ। তখন ছেলের বাবা প্রস্তাব দিলেন, হ্যাঁ, তবে আগে ছেলে মেয়ে আলাদা করে কথা বলে নেওয়া উচিত, তারপর না হয় সব ঠিক করা যাক। অহনার বাবা কেবল মেয়ের দিকে তাকালেন। সেই দৃষ্টি অহনাকে কিছু না বলেও অনেক কিছু বলে দিল। বাধ্য হয়েই অহনা আর সেই যুবক ছাদে গেল। ছেলেটি প্রথমেই পরিচয় দিল, আমি সাব্বির, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। অহনা শুধু সংক্ষিপ্ত করে বলল, ও। সাব্বির কিছুটা ইতস্তত করে প্রশ্ন করল, আমাকে কি আপনার পছন্দ হয়েছে? আমার কিন্তু আপনাকে প্রথম দেখাতেই ভালো লেগেছে। আপনি যদি রাজি থাকেন, আমি সবার সামনে বলে দেব আমাদের বিয়েতে আমার কোনো আপত্তি নেই। অহনার বুকের ভেতর ধুকপুক শব্দ বেড়ে গেল।
গভীর নিঃশ্বাস নিয়ে সে ধীরে ধীরে বলল, আমার কিছু বলার আছে আপনাকে। সাব্বির বলল, হ্যাঁ বলুন। অহনা বড় করে দম নিয়ে বলল, আমি এই বিয়েতে রাজি নই। আমি অন্য কাউকে ভালোবাসি। দয়া করে আপনি নিজেই বিয়েটা ভেঙে দিন। সাব্বির কয়েক মুহূর্ত নীরব থাকল। চোখে কোনো বিস্ময় নেই, কেবল শান্ত ভাব। তারপর আস্তে করে বলল, আচ্ছা, ঠিক আছে। চলুন, নিচে যাই। তার কথায় অহনার কাঁধের ভার যেন কিছুটা হালকা হয়ে গেল। মনে হল, এই ছেলেটি কথা রাখবে। মুখের কোণে এক ফোঁটা হাসি ফুটে উঠল অহনার। অহনা আর সাব্বির নিচে নামল। সাব্বির গিয়ে সোফায় বসল, আর অহনা চুপচাপ দাঁড়িয়ে রইল কোণে। সাব্বিরের বাবা গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন, সাব্বির, তোমাদের বিয়েতে তো কোনো আপত্তি নেই তো? সাব্বির এক মুহূর্ত অহনার দিকে তাকাল। অহনা ভাবল, হয়তো এখনই সে কিছু বলবে, কিন্তু বিস্মিত করে দিয়ে সাব্বির শান্ত গলায় বলল, না, আমাদের কোনো আপত্তি নেই। তাড়াতাড়ি বিয়ের দিন ঠিক করুন। এই মাসেই কিন্তু আমার ফ্লাইট। ঘরে সাথে সাথে কয়েকটি কণ্ঠ উচ্চারিত হল, আলহামদুলিল্লাহ। অহনা চোখ বড় বড় করে তাকিয়ে রইল ছেলেটির দিকে। এ কি করল সে? আবারও কি মানুষ চেনার ভুল করল অহনা? কিন্তু কিছু বলার সাহস হল না, কারণ সামনেই তার বাবা বসে আছেন। সবাই মিলে ঠিক করল, বিয়ে হবে এই শুক্রবারেই, মানে এক সপ্তাহের মধ্যে। অহনার মনে হল, যেন মাথার ওপর আকাশ ভেঙে পড়েছে। যাওয়ার আগে সাব্বির অহনার কাছে এসে আস্তে করে বলল, আপনি যেটাকে ভালোবাসা ভাবছেন, সেটা কেবল আবেগ। এসব ভুলে যান। বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। আর বিয়ের জন্য প্রস্তুত হন। অহনার বুকের ভেতর তীব্র রাগ জমে উঠল। চোখে বজ্রপাতের দৃষ্টি ছুড়ে দিল ছেলেটার দিকে। মন চাইছে, এখনই ঠাস করে একটা চড় মেরে দিতে। হাতে এক প্যাকেট চিপস, মাঝে মাঝে মুখে দিচ্ছে আর চোখ টিভির দিকে নিবন্ধ। পাশেই বসা মরিয়ম বেগম চুপচাপ মেয়ের মুখের দিকে তাকিয়ে আছেন। গতকাল থেকেই খেয়াল করছেন, মালিহার মুখে এক অদ্ভুত খুশির আভা, সারাদিন যেন ঠোঁটের কোণে মিষ্টি হাসি লেগেই থাকে। হঠাৎ তিনি ডাকলেন, Malia. মালিহা তাকিয়ে বলল, Huma. মরিয়ম বেগম ধীরে ধীরে বললেন, তোমার মুখে তো এত বছর ধরে এমন হাসি দেখিনি। হঠাৎ কি হল? মালিহা একটু দুষ্টুমি মেশানো ভঙ্গিতে জিজ্ঞেস করল, কেন আম্মু, আমার হাসি কি খুব খারাপ? ছি ছি, এসব কি বলিস? আমার মেয়ের হাসি পৃথিবীর সবচেয়ে সুন্দর। এত বছর তোর মুখে হাসি না দেখে বুকের ভেতরটা কেমন হাহাকার করত। কিন্তু আজ। মরিয়ম বেগমের চোখে একটু জল চিকচিক করে উঠল, আজ সত্যিই মনে হচ্ছে আমার মালিহা আবার ফিরে এসেছে। মালিহা মায়ের দিকে তাকিয়ে শুধু মুচকি হাসল। মালিহা আবারও টিভির দিকে দৃষ্টি দিল। পাশে রাখা মোবাইলটা হঠাৎ মেসেজের শব্দে কেঁপে উঠল। স্ক্রিনে চোখ পড়তেই দেখা গেল শান্ত লিখেছে, মলিজান। একবার মায়ের দিকে তাকালো সে। মরিয়ম বেগম তখনও টিভির পর্দায় চোখ রেখে আছেন, যেন কিছু টেরি পাননি। মালিহা আস্তে উঠে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলল, আম্মু, রুমে যাচ্ছি। বলেই নাচতে নাচতে করিডোর দিয়ে এগোতে লাগল। পিছন থেকে হাসি মুখে তাকিয়ে রইলেন মরিয়ম বেগম। বেলাল হোসেনও দরজা দিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে মেয়ের দিকে স্নেহভরা দৃষ্টি ছুড়লেন। এসে গেছ? মৃদু স্বরে জিজ্ঞেস করলেন মরিয়ম বেগম। হুম, উত্তর দিলেন বেলাল হোসেন, মালিহাকে দেখি খুব খুশি আজ। মরিয়ম বেগম হালকা হেসে বললেন, হ্যাঁ, মনে হচ্ছে আমাদের মেয়েটা এখন একদম স্বাভাবিক। আর মনমরা হয়ে থাকে না। বেলাল হোসেন গভীর নিঃশ্বাস নিয়ে বললেন,
সন্তানের হাসিমুখ দেখলে যে কি শান্তি লাগে তা শুধু বাবা মায়েরাই বোঝে। হঠাৎই তার মাথাটা ঘুরে গেল। এক পা পিছিয়ে গেলেন, প্রায় পড়ে যাচ্ছিলেন, তবে দেয়ালে ভর দিয়ে সামলে নিলেন নিজেকে। মরিয়ম বেগম ভয়ার্ত কণ্ঠে দৌড়ে গিয়ে স্বামীকে ধরে বললেন, তোমার কি হয়েছে? তেমন কিছু না, হঠাৎ মাথাটা ঘুরে গেল। তিনি কিছু বলার আগেই মরিয়ম বেগম মালিহাকে ডাকতে উদ্যত হলেন। মেয়েটাকে কেন ডাকছ? বললাম তো আমি ঠিক আছি। ডাকলে শুধু শুধু চিন্তা করবে। এমনিতেই তো ও ডাক্তার। বাহিরে প্রচণ্ড গরম, তাই মাথাটা একটু ঘুরে গেছে। মরিয়ম বেগম স্বামীকে সোফায় বসিয়ে নরম কণ্ঠে বললেন, তুমি বসো, আমি তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসছি। মালিহা রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে বেকনিতে এসে বসেছে। শান্ত আবারও মেসেজ দিল, কল দিব? মালিহা মেসেজের রিপ্লাই না দিয়ে সোজা কল দিল শান্তর নম্বরে। শান্ত কল ধরতেই ওপাশে তার কণ্ঠ ভেসে এল, জানি না তোর প্রেমে কি জাদু আছে সখী। মন যে কাঁদে তোর লাগি। তুই যে আমার সুখ পাখি। তোকে ছাড়া কেমনে বাঁচি। শান্তর কণ্ঠে সেই পরিচিত টান শুনে মালিহার ঠোঁটে অজান্তেই একটুখানি মুচকি হাসি ফুটে উঠল। কি করছো মিস্টার শান্ত? কি আর করব, কিছুই তো করার নেই, শুধু তোমার সাথে দেখা করতে মন চায়। আজ পারব না। মালিহার গলায় দ্বিধা। প্লিজ, আসো না, খুব দেখতে ইচ্ছে করছে। কিছুক্ষণ নীরব থাকার পর মালিহা ধীরে বলল, ল। আচ্ছা, কোথায় দেখা করব? শান্ত তাড়াতাড়ি জায়গার নাম বলে দিল। রুম থেকে বের হয়ে মালিহা মা বাবার ঘরের সামনে দাঁড়াল। দরজা খোলা থাকলেও সে ভদ্রভাবে নক করল। Asabo. হ্যাঁ, আসো। ভেতর থেকে মরিয়ম বেগমের কণ্ঠ ভেসে এল। ভিতরে ঢুকেই মালিহা দেখল, বাবা বেলাল হোসেন বিছানায় শুয়ে আছেন, আর মা আলমারি গোছাচ্ছেন। মালিহা চুপচাপ দাঁড়িয়ে রইল। মা এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, কিছু বলবে? আম্মু, আমি একটু বাইরে যেতে চাই, বন্ধুদের সাথে আড্ডা দিব। মরিয়ম বেগম অবাক হয়ে চোখ বড় বড় করলেন, যেন নিশ্চিত হতে চাইছেন তিনি ঠিক শুনেছেন কিনা। পাশে বসা বেলাল হোসেনও চমকে তাকালেন। আমি স্বপ্ন দেখছি না তো? তুমি বাইরে যাবা? তাও আবার ঘুরতে? এমনিতে তো জোর করলেও বের করা যায় না। মালিহা হেসে আবার বলল, যাব কি? মরিয়ম বেগমের মুখে এবার হাসি ফুটল। হুম, যাও। মালিহা মুচকি হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। বেলাল হোসেনও মেয়ের দিকে তাকিয়ে মুচকি হেসে ফেললেন। মালিহা রিকশা থেকে নামল পার্কের ফটকে। পরনে কালো রঙের হালকা ডিজাইনের থ্রি পিস, ঠোঁটে মৃদু লিপস্টিক, চোখের নিচে টানা কাজল। শীতের হাওয়া তার ওড়না উড়িয়ে দিচ্ছিল। কিছু দূর এগোতেই চোখে পড়ল শান্ত একা বেঞ্চে বসে আছে। ঘড়ির দিকে তাকিয়ে মালিহা দেখল সে এসেছে 23 মিনিট দেরিতে। ধীরে ধীরে শান্তর দিকে এগোতেই শান্তও তাকালো তার দিকে। উঠে দাঁড়িয়ে হালকা রসিকতার সুরে বলল, আমার মলিজানের এতক্ষণে বুঝি আসার টাইম হল? মালিহা একটু লজ্জা মিশ্রিত হাসি দিয়ে বলল, বেশি দেরি কিন্তু করিনি। শান্ত মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, ঠিকই তো। মাত্র 23 মিনিট, বেশি দেরি হয়নি। দুজনের চোখ একে অপরের চোখে আটকে গেল। এতক্ষণ তাকিয়ে থাকা সম্ভব হল না, একসাথে দুজনেই হেসে ফেলল। প্রিয় মানুষের চোখে বেশি সময় তাকিয়ে থাকা সত্যিই অসম্ভব, হাসি যেন নিজে থেকেই চলে আসে। দুজন বসল সবুজ ঘাসে, আর যেন ফিরে গেল সেই মেডিকেল লাইফের দিনগুলোয়। মালিহা হঠাৎ বলল, শান্ত, একটা কথা বলি? শান্ত মুচকি হেসে বলল, একটা কেন, হাজারটা বলো। মালিহা গম্ভীর হয়ে বলল, যদি এমন কোনো দিন আসে যখন আমাদের একসাথে থাকা সম্ভব না হয়?
শান্ত কিছুটা বিস্মিত। কি রকম দিন? ধরো, আমার অন্য কোথাও বিয়ে ঠিক হয়ে গেল। Takana. শান্ত মুচকি হেসে বলল। কি আর করব? দেবদাস হয়ে যাব। মালিহা বিরক্ত সুরে বলল। আমি সিরিয়াস। শান্ত এবার তার চোখের গভীরে তাকিয়ে বলল। আমার মলিজানকে হারানোর কথা আমি কল্পনাও করতে পারি না। কিন্তু যদি এমন দিন আসে, আমি তো আর জোর করে তুলে আনতে পারবো না তোমাকে, কারণ আমি কোনো মাফিয়া বা ভিলেন নই। তবে তোমাকে না পেলে বেঁচে থাকার মানে নেই আমার কাছে। সোজা এই পৃথিবী ছেড়ে চলে যাব। মালিহা হঠাৎ শান্তর হাত শক্ত করে ধরে বলল। মরার কথা মুখেও আনবে না, শান্ত। মধুমিতা রাস্তায় দাঁড়িয়ে আছে কলিকে নিয়ে। স্কুলের ক্লাস শেষ করেই প্রতিদিনের মতো আজও সে কলিকে নিয়ে বাড়ি ফিরবে। গরম রোদে রাস্তার ধুলো উড়ছে, চারপাশে গাড়ির হর্ন বাজছে অবিরাম। তারা সিএনজি বা রিকশার জন্য অপেক্ষা করছে। হঠাৎ কলি টান দিয়ে বলল। আপু, আমাকে আইসক্রিম কিনে দাও না। মধুমিতা চোখ ঘুরিয়ে তাকাল। রাস্তার ওপারে ছোট্ট এক আইসক্রিমের দোকান, রঙিন বোর্ডে বড় বড় করে লেখা ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। আচ্ছা ঠিক আছে, তুই এখানেই দাঁড়া। আমি নিয়ে আসছি, বলল মধুমিতা। কলি ঠোঁট ফুলিয়ে দাঁড়িয়ে রইল। এখানেই দাঁড়াবে কিন্তু, আমি আইসক্রিম নিয়ে যাব আর আসব, আবারও সতর্ক করল মধুমিতা। কলি এবার বড়দের মতো চোখ সরু করে বলল। তোমার কি মনে হয় আমি কি ছোট খুকি? আমি অনেক বুঝি, বুঝলে। মধুমিতা হাসল। জানি তো। তারপর কলিকে রাস্তার এক কোণে দাঁড় করিয়ে দিয়ে তাড়াহুড়ো করে দোকানের দিকে গেল। আইসক্রিম কিনে দোকান থেকে বের হতেই মধুমিতার কানে এল এক ভয়াবহ আওয়াজ। গর্জন করে ছুটে আসছে একটি বিশাল ট্রাক, যেন নিয়ন্ত্রণহীন দানব। ট্রাকের ভেতর থেকে এক লোক মরিয়া চিৎকার করছে। Saruna. সরুন সবাই। ব্রেক ফেইল। সময় যেন হঠাৎ থেমে গেল। মধুমিতার চোখ রাস্তার ওপারে গিয়ে আটকাল কলি। ট্রাকটা ঠিক তার দিকেই ছুটছে। Callie. মধুমিতার গলা কেঁপে উঠল, কিন্তু শব্দ ভিড়ের চিৎকারে মিশে গেল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ট্রাকটা কলি দাঁড়ানো জায়গা পেরিয়ে গেল। ধুলো, চিৎকার আর ভয় মিলে চারপাশ এক অদ্ভুত বিশৃঙ্খলায় ভরে উঠল। মধুমিতা চোখ বন্ধ করে ফেলল। বুকের ভেতর একটাই ভাবনা। Saba Sessa. বারবার ভেসে উঠছে সেই ছোট মেয়েটার মুখ, মিষ্টি হাসি, মুখ ভরে ডাকা, আপু, ডাক। মধুমিতার শরীর ভয়ে কাঁপছে। ধীরে ধীরে চোখ খুলতেই রাস্তার অপর পাশে মানুষের ভিড় চোখে পড়ল, যেখানে কলি কিছুক্ষণ আগেও দাঁড়িয়েছিল। মুহূর্তেই তার বুকের ভেতর ধক করে উঠল। সে আর দেরি করল না, দৌড়ে গিয়ে ভিড় ঠেলে ভেতরে ঢুকে পড়ল। যা দেখল, তা ভাবনারও বাইরে। একজন অপরিচিত লোক কলিকে শক্ত করে জড়িয়ে রেখেছে। মধুমিতা ছুটে গিয়ে কলিকে বুকের ভেতর টেনে নিল, কান্না চেপে রাখতে পারল না। তুই ঠিক আছিস তো? কোথাও ব্যথা পেয়েছিস? কাপা কণ্ঠে জিজ্ঞাসা করল সে। কলি হালকা হাসি দিয়ে বলল, আপু, কান্না করো না। আমি একদম ঠিক আছি। ওই ভাইয়াটার জন্য কিছুই হয়নি আমার। মধুমিতা এবার লোকটার দিকে তাকাল। মুহূর্তেই চিনতে পারল। আপনি এখানে? কাউসার হালকা মাথা নেড়ে বলল, হ্যাঁ, একটা কাজে এসেছিলাম, এসে দেখি এই ঘটনা। মধুমিতা কৃতজ্ঞতা ভরা চোখে বলল, ধন্যবাদ আপনাকে আমার ছোট কলিটাকে বাঁচানোর জন্য। কাউসারের ঠোঁটে হালকা হাসি ফুটল। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, এটা তো যে কেউ করত। মধুমিতা গম্ভীর কণ্ঠে যোগ করল, আজকের দিনে কয়জন আছে, যারা নিজের জীবন বাজি রেখে অন্যের উপকার করে? তার চোখ হঠাৎ গিয়ে পড়ল কাউসারের হাতের কনুইতে। রক্ত লেগে আছে, বেশ গভীর কাটা। R.
আপনার হাত তো অনেকটাই কেটে গেছে। না না, তেমন কিছু হয়নি, এমনি ঠিক হয়ে যাবে, গলা নামিয়ে বলল কাউসার। কথা শেষ হবার আগেই মধুমিতা তার হাত ধরে টেনে নিল। কাউসারের শরীরে যেন এক অদ্ভুত শীতল হাওয়া বয়ে গেল। সে চুপচাপ মধুমিতার দিকে তাকিয়ে থাকল, চোখে অদৃশ্য আলো জ্বলজ্বল করছে। মধুমিতা তাকে একটি বেঞ্চে বসিয়ে ব্যাগ থেকে ব্যান্ডেজ বের করল। আলতো করে ক্ষত পরিষ্কার করতে লাগল। কাউসার শুধু তাকিয়ে থাকল, তার বুকের ভেতরের ধুকধুকানি মুহূর্তে আরও বেড়ে গেল। মধুমিতা বলল, আমরা এখন যাই। কাউসার বলল, শুনেন। হ্যাঁ বলুন। আপনার নামটা যেন কি? মধুমিতা হালকা হেসে বলল। কাউসার এবার বলল, আপনার নাম্বারটা দেওয়া যাবে। মধুমিতা ইতস্তত বোধ করল। কিন্তু লোকটা এতটা উপকার করল, ফিরিয়েও দেওয়া যায় না। মধুমিতা নাম্বার দিয়ে দিল। মধুমিতা আর কলি চলে গেল সিএনজি করে। কাউসার এখন একই জায়গায় দাঁড়িয়ে তাকিয়ে আছে যাওয়ার রাস্তার দিকে। দুপুরের রান্নার জন্য বসে বসে সবজি কাটছিলেন মরিয়ম বেগম। মালিহা বারবার সাহায্যের প্রস্তাব দিলেও তিনি একেবারেই করতে দেন না। ওনার এক কথা, শ্বশুরবাড়ি গিয়ে সারা জীবন রান্না করবে, আমার ঘরে থাকতে কষ্ট করার দরকার নেই। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। মরিয়ম বেগম ছুরি নামিয়ে দরজার কাছে গেলেন। দরজা খুলতেই দেখা গেল বেলাল হোসেন দাঁড়িয়ে আছেন, হাতে বাজারের ব্যাগ। গরম রোদে কপাল ভিজে আছে ঘামে। মরিয়ম বেগম তাড়াতাড়ি স্বামীর হাত থেকে ব্যাগটা নিলেন, রান্নাঘরে রেখে এসে এক গ্লাস পানি এগিয়ে দিলেন। পানি পান করে বেলাল হোসেন দীর্ঘশ্বাস ফেললেন। মনে হচ্ছে কোনো কিছু নিয়ে ভেতরে ভেতরে ক্ষুব্ধ হয়ে আছেন। মরিয়ম বেগম ধীরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? বেলাল হোসেন বিরক্ত স্বরে বললেন, আর বলো না, আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে আল্লাহই জানে। আজ বাজার করে রিকশায় ফিরছিলাম, হঠাৎ একটা মোটরসাইকেল এসে ধাক্কা মারল রিকশাটাকে। দোষটা অবশ্য রিকশাওয়ালারই ছিল, কিন্তু বাইকওয়ালা নেমে বেচারাকে এমন ধমকাল। রিকশাওয়ালা হাঁটুর বয়সীও হবে হয়তো ছেলেটা, তবুও ছাড় দিল না। আমি বাধা দিতে গেলাম, আমাকেও উল্টা ধমক দিয়ে গেল। এখন আর কারো চোখে বড়দের প্রতি কোনো সম্মান নেই। মরিয়ম বেগম মাথা নেড়ে শান্তভাবে বললেন, আচ্ছা, এবার মাথা ঠান্ডা করো, খেয়ে একটু বিশ্রাম নাও। তিনি আবার সবজি কাটায় মন দিলেন, আর বেলাল হোসেন ধীরে ধীরে চেয়ারে বসে গেলেন। মনে মনে সমাজের এই বদলে যাওয়া আচরণের কথা ভাবতে ভাবতে হঠাৎ মরিয়ম বেগম এক ঝটকা আহ করে আর্তনাদ করে উঠলেন। বেলাল হোসেন চমকে তাকালেন, দেখলেন মরিয়ম বেগম আঙুল চেপে ধরে আছেন, রক্ত বেরোচ্ছে। তিনি তাড়াহুড়ো করে এগিয়ে এসে হাতটা নিজের হাতে নিলেন। এ কি করেছ? আঙুল তো কেটে ফেললে। এত তাড়াহুড়ো করছিলে কেন? মরিয়ম বেগম হালকা হাসি দিয়ে বললেন, আরে কিছু না, সামান্য কেটেছে। সামান্য মানে? দাঁড়াও, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। মরিয়ম বেগম অবাক হয়ে বললেন, পাগল নাকি? এতটুকু কাটায় ব্যান্ডেজ লাগবে? একটু বরফ দিলেই ঠিক হয়ে যাবে। বেলাল হোসেন বললেন, আচ্ছা ঠিক আছে, বরফই দিচ্ছি। তিনি ফ্রিজ থেকে বরফ এনে আলতো করে তার আঙুলে লাগিয়ে দিলেন। মরিয়ম বেগম আবার রান্নাঘরে ঢুকতে চাইলে বেলাল হোসেন তার পথ আটকে দাঁড়ালেন। আজ তোমার জন্য রান্নাঘরে লকডাউন। Main. ভ্রু কুচকে জিজ্ঞেস করলেন মরিয়ম বেগম। মানে আজ রান্নাঘর সামলাবো আমি। তুমি বসে থাকো। মরিয়ম বেগম অবিশ্বাসের সুরে বললেন, এসব কি বলছো? আমি তো পারব। তেমন কিছু হয়নি। আর তুমি রান্না করবে? পারবে তো? বেলাল হোসেন হেসে জেদি কণ্ঠে বললেন, কে বলল পারব না?
কয়েক বছর আগেও আমি কত রান্না করেছি আমি আর মালি। কথাটা হঠাৎ থেমে গেল, যেন কোথাও মনটা আটকে গেছে। তারপর আবার দৃঢ় গলায় বললেন, আর কোনো কথা শুনতে চাই না। এবার বসো, আমি রান্না করব। সব কিছু দূর থেকে দেখছে মালিহা। মুখে হাসি ফুটে আছে বরাবরই। মালিহা মা বাবার ভালোবাসা দেখে মুগ্ধ হয়। স্বামী স্ত্রীর ভালোবাসা যে কতটা মণিমুগ্ধকর সেটা বেলাল হোসেন আর মরিয়ম বেগমকেই দেখলে বোঝা যায়। মালিহার মনে হয়, বিশ্বের সকল পুরুষের শেখা উচিত বেলাল হোসেনের থেকে কিভাবে স্ত্রীকে ভালোবাসায় ভরিয়ে করতে হয়। মালিহা আবারও রুমে প্রবেশ করল। তখনই টেবিলে অবহেলায় রাখা একটা লাল গোলাপ চোখে পড়ল। মালিহা গোলাপটার দিকে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস ফেলল। মনে পড়ে গেল গতকাল সন্ধ্যার ঘটনা। মালিহা শান্ত ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার পরপরই মালিহা তাদের বাসায় আসার জন্য হেঁটে আসছিল। তখনই মালিহা দেখল নৌশাদ দাঁড়িয়ে আছে মুচকি হাসিতে। নৌশাদকে দেখে মনে হচ্ছে মালিহার জন্যই অপেক্ষা করছিল। মালিহা এসে জিজ্ঞেস করল, মিস্টার নৌশাদ, আপনি এখানে দাঁড়িয়ে আছেন যে? নৌশাদ বলল, আপনার জন্যই। মালিহা ভ্রু কুঁচকে বলল, আমার জন্য মানে? নৌশাদ একটা লাল গোলাপ মালিহার সামনে ধরল। ম্যাডাম, অনেক তো মুখে প্রকাশ না করেও বোঝানোর চেষ্টা করেছিলাম আমার অনুভূতি, কিন্তু আপনি বুঝতে পারেননি বা বুঝেও না বুঝার ভান করেছেন। তাই আজ এই পূর্ণিমা ভরা সন্ধ্যায় আকাশের নিচে দাঁড়িয়ে ওই দূর আকাশের চাঁদ তারাকে সাক্ষী রেখে বলছি, আমি আপনাকে ভালোবাসি, খুব করে ভালোবাসি। আমার জীবনের চাঁদ হতে রাজি আপনি? সারা জীবন আপনাকে আমার জীবনে আগলে রাখব, যেভাবে আগলে রাখে সমুদ্র তার জলকে। আমি আপনাকে ভালোবাসি ম্যাডাম। হবেন আমার? মালিহা অবাক হয়ে তাকিয়ে রইল নৌশাদের দিকে। সে ভাবতে পারেনি নৌশাদ আজ এরকম করবে। মালিহা ঠিকই বুঝত নৌশাদ তাকে ভালোবাসে, সত্যিকারের ভালোবাসে। কিন্তু নৌশাদকে যে সে তার হৃদয়ের গহীনে জায়গা দিতে পারবে না। হৃদয়ে যে মালিহা অনেক আগে থেকেই শান্তর নাম লিখে রেখেছে। মালিহা ধীর কণ্ঠে বলল, এসব কি নৌশাদ? রাস্তার মাঝে এসব কি করছেন? মানুষ দেখলেও খারাপ বলবে। নৌশাদ মুচকি হেসে বলল, আমি আপনাকে যেটা বললাম সেটার উত্তর দিন। মালিহা বলল, আমি ভেবে দেখব। মালিহা চলে আসতে চাইলে নৌশাদ বলল, গোলাপটা তো নিয়ে যান। একটা সাধারণ গোলাপ মনে করেই নিয়ে যান। ফুলকে অবহেলা করতে নেই। মালিহা সরাসরি নৌশাদকে না করতে পারল না। কোনো কিছু তো বারবার আটকাচ্ছিল। মনে হচ্ছিল ছেলেটা খুব কষ্ট পাবে, কিন্তু না বলেও যে উপায় নেই। মালিহা ঠিক করল একদিন সবকিছু খুলে বলবে নৌশাদকে। শান্ত রুমের বেকনিতে দাঁড়িয়ে গুনগুনিয়ে গান গাইছে আর মোবাইলে গেমিস খেলছে। তখনই সেখানে আসে রুমি। রুমি এসেছ সেটা হয়তো শান্ত খেয়াল করল না। রুমি হালকা করে গলায় শব্দ করল। শান্ত এবার মোবাইল থেকে চোখ সরিয়ে দেখে নিল, তারপর আবারও গেইমে মনোযোগ দিল। শান্ত মোবাইলে মনোযোগ দিয়েই বলল, কিছু কি বলবে? এত খুশি মনে হচ্ছে। কি হয়েছে, প্রেমে পড়লে নাকি কারোর? শান্ত মোবাইলটা রেখে বলল, হ্যাঁ পড়েছি তো, তবে আজ থেকে নয়, অনেক আগে থেকেই। তোমার খুব তাড়াতাড়ি একটা যা আসতে চলেছে। রুমি মুচকি হেসে বলল, ভালো তো। মেয়েটাকে? শান্ত বলল, তোমরা সবাই চিনো তাকে। রুমি ভ্রু কুঁচকে বলল, আমরা চিনি। কে সে? আর দেখতে কেমন? শান্ত এবার আকাশের দিকে তাকিয়ে বলল, যেন এক পরী। চোখগুলো দেখলে যে কেউ মায় পড়ে যাবে। মুখখানা দেখলে 1 বছর না খেয়েও থাকা যাবে। চুলগুলো কোমর পর্যন্ত ছড়িয়ে থাকে। রুমি মাথা নাড়িয়ে বলল, তা তো হবেই, আমার দেবরের পছন্দ খারাপ হতে পারে না।
শান্তর কথা আড়াল থেকে শুনছে কাজল। সে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। বিছানায় শুয়ে একটা বালিশ জড়িয়ে ধরে ভাবতে লাগল। তার মানে শান্ত আমার কথা ভাবির সাথে বলছিল। ভাবতেই যেন মেয়েটা লজ্জায় লাল হয়ে যাচ্ছে। কিন্তু আমার চুল তো কোমর পর্যন্ত না। মনে হয় এমনি বলেছে। কাজল এবার উঠে বসল। একটা শান্তর ছবি হাতে নিয়ে ছবিতে হাত রাখল। আপনাকে পেয়ে গেল আমি ধন্য হব। তাহলে আমিই হব পৃথিবীর সেরা সুখী। কিন্তু আপনি কেন বলছেন না আমাকে ভালোবাসেন? মন তো চাই আমিই বলে দিই আপনাকে ভালোবাসি, কিন্তু শরম লজ্জারও তো একটা বিষয় আছে, তাই না?